আজকে মেইনলি যে কোর্সের আন্ডারে এই সেমিনারটা, সেই কোর্সের নাম হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল অফ আরসিসি স্ট্রাকচার। তো আমরা জানি যে আরসিসি স্ট্রাকচারের মধ্যে মেইন যে কম্পোনেন্ট, আরসিসি স্ট্রাকচারের মেইন কম্পোনেন্ট হলো কনক্রিট। আর কনক্রিটটা যাতে দীর্ঘস্থায়ী হয়, সাস্টেইনেবল হয়, টেকসই হয়, ডিউরেবল হয়, সেই জন্য আমাদের কিছু মানে সতর্কতা বা কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। সেই বিষয়গুলি আজকে আমরা খুব ব্রিফলি, আমি 10, 15, 20 মিনিটের মধ্যে শেষ করব। এর বাইরে যাদের আরো বেশি জানার আগ্রহ থাকবে বা থাকবে, এই আরসিসি স্ট্রাকচারের, আরসিসি কোয়ালিটি কন্ট্রোলের জন্য যে টোটাল ফাউন্ডেশন থেকে শুরু করে এটার একদম কমপ্লিট কনস্ট্রাকশন, একটা বিল্ডিং করতে যা যা কম্পোনেন্ট আছে, মোটামুটি সবকিছু টাচ করে আমাদের একটা কোর্স আছে। সেই কোর্সের নামই হলো কোয়ালিটি কন্ট্রোল অফ আরসিসি স্ট্রাকচার। সেটা সম্পর্কে হয়তো ওরা বিস্তারিত ওরা বলবে, কিন্তু এই সেমিনার থেকে আমরা চাচ্ছি যে আপনারা সবাই ডিউরেবল কনক্রিট বা কনক্রিটটা টেকসই করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া জরুরি, নেসেসারি, সেইগুলি আমরা জেনে নিই। এবং আমাদের দেশে প্রচলিত পদ্ধতিতে যে সমস্ত ভুলগুলি করা হয়, যে সমস্ত মিস্টেকগুলি যুগ যুগ ধরে চলে আসছে, সেই পয়েন্টগুলি আমি এখানে উল্লেখ করব। আপনারা খুব কেয়ারফুলি শুনবেন। অনেক কিছু আপনার কাছে হয়তো আমাদের যারা পুরনো স্টুডেন্ট আছে, যারা অলরেডি এই লেকচার হয়তো বিভিন্ন জায়গায় শুনেছেন, তাদের কাছে এটা পুরনো, বাট যারা নতুন আছে তাদের জন্য এখানে অনেক কিছু নতুন কিছু কম্পোনেন্ট বা নতুন কিছু লার্নিং থাকবে, যেটা আপনারা হয়তো ইউনিভার্সিটিতে বা পলিটেকনিকে বা যেখানে পড়াশোনা করেছেন সেখানে হয়তো এটা ভিন্নভাবে শিখেছেন। আজকে একটু কিছু নতুন আম, বিষয় থাকবে, সেটা যেন আপনারা খেয়াল করবেন। এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি আরো জিনিসগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা দেখেন যে একটা কনক্রিট কলাম কি রকম হইতে পারে। যে এটা একটা ঢাকা শহরের একটা বড় নাম করা মার্কেটের একটা কলামের ছবি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কনক্রিটটা ফেটে চৌচির হয়ে গেছে, একদম টোটাল ফেটে গেছে। কেন এটা হলো, কি হলো, এটার কারণটা কি, আমরা যদি একটু ইনভেস্টিগেট করি তাহলে বুঝতে পারবো। আসল ঘটনাটা হলো এখানে কনক্রিটের নাম্বার ওয়ান যে এনিমি বা শত্রু, সে হলো তার ভিতরে যে স্টিল আছে, রড আছে, সেই রড হলো তার আসল শত্রু। আসলে সে রডও না, সেই কনক্রিটের যে পোরোসিটি, কনক্রিটের মধ্যে আমরা যেমন এখানে এই দেখতে পাচ্ছি, এটা এইখানে কিন্তু কোনো আমরা পোরোসিটি দেখতে পাচ্ছি না। এটার ভিতরে এটা দেখে মনে হচ্ছে এটা সলিড, বাট আসলে এই কনক্রিটের ভিতরে কিন্তু অনেক পোরোসিটি আছে, অর্থাৎ ফাঁকা জায়গা আছে, ছোট ছোট খালি জায়গা আছে। ওই খালি জায়গাগুলির ভিতর দিয়ে কনক্রিটের রড পর্যন্ত পানি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই জিনিসগুলি যদি পৌঁছতে পারে, তাহলে ওই রডটা করোশন হয়, জং ধরে। জং ধরলে সেটা মোটা হয়, মোটা হইলে সেটা বাইরের কনক্রিটটাকে ক্র্যাক করে ফাটায় ফেলে, এটাকে ডিসইন্টিগ্রেট করে ফেলে। তাহলে এই যে ডিসইন্টিগ্রেশন অফ কনক্রিট, এটা হচ্ছে কনক্রিটের 1 নম্বর প্রবলেম। এই কনক্রিটের এই প্রবলেমটা সলভ করতে হলে কনক্রিটটাকে সেই কোয়ালিটির হইতে হবে, যে কোয়ালিটি হইলে এটার ভিতরে পোরোসিটি থাকবে মিনিমাম, এবং সেটার ভিতরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পানি ঢুকতে পারবে না কনক্রিটের ভিতরে। যদি ঢুকতে না পারে, তাহলে কনক্রিটের রড পর্যন্ত সেই জিনিসগুলি যাবে না। কনক্রিট রড যদি জং না ধরে, করোশন না হয়, রাস্টিং না হয়, তাহলে কনক্রিটটা ভালো থাকবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট বা মেকানিজম। এবং এই ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রোকেমিক্যাল করোশন প্রসেসটাকে বোঝার চেষ্টা করি, তাহলে ইলেকট্রোকেমিক্যাল করোশন প্রসেসের মধ্যে মেইনলি
কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এখানে কনক্রিটের যে ক্যালসিয়াম অক্সাইড থাকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকে, তার সাথে রিয়েকশন করে এই কনক্রিটের পিএইচটাকে কমায় দেয়। পিএইচটা যদি কমে যায়, পিএইচ কম হলে এই করোশন প্রসেসটা শুরু হয়। পিএইচ যদি 13 থাকে বা বেশি থাকে, তখন এই করোশন প্রসেসটা শুরু হয় না। আর এই করোশনের জন্য যে ঘটনাগুলি ঘটতে হয় সেটা হচ্ছে, এখানে অক্সিজেনের প্রয়োজন হয়, এখানে পানির প্রয়োজন হয়, এবং এখানে ইলেকট্রনটা কনক্রিটের ভিতর দিয়ে পাস হতে হয়। পাস না হলে এটা যত কম পাস হবে তত এটা করোশনটা হবে না। এই যে জিনিসগুলি, এই ইলেকট্রোকেমিক্যাল করোশন প্রসেসটা, এটা যেহেতু আমরা বুঝতে পারলাম যে কতগুলি ঘটনা ঘটতেছে এখানে। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে এইখানে কার্বনেশন হয়ে এটার পিএইচ কমাইতে হবে। আরেকটা হচ্ছে ইলেকট্রন কমিউনিকেশনের মাধ্যমে ইলেকট্রনের মানে যাতায়াত যদি এখানে ভালোভাবে হয় তাহলে এটা করোশন হবে। আর হচ্ছে এখানে অক্সিজেনের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়। পানিটা সরাসরি পানিও হইতে পারে, বাতাসে অবস্থিত যে মানে আর্দ্রতা বলি আমরা, জলীয় বাষ্প বলি, সেটাও হতে পারে। এই প্রসেস, এই যে অনেকগুলি প্রসেস, মানে সবগুলি মিলে এটা টোটাল জিনিসটা যদি এই ফ্যাক্টরগুলি যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ডিউরেবল কনক্রিট মানে এই কনক্রিটটা 100 বছর টিকে থাকবে, টেকসই হবে, সেটা করতে হলে আমার কি কি ব্যবস্থা নেওয়া লাগবে এটা আমরা বুঝতে পারবো। এক নাম্বার এক নাম্বার হচ্ছে যে এটার পোরোসিটি কমাইতে হবে। পোরোসিটি আমরা কিভাবে কমাবো? পোরোসিটি কমাবো কিভাবে? পোরোসিটি কমাবো আমরা, কনক্রিটটা ডেন্স হইতে হবে, কনক্রিটের রেশিওটা প্রপার হইতে হবে। কনক্রিটটা যদি আমি ব্রিক সিট দিয়ে বানাই, তাহলে তো এটা নন পোরাস হবে না, কারণ ব্রিক সিপসের ভিতরেই কিন্তু প্রচুর পোরোসিটি। এবং আপনারা জানেন যে ব্রিক সিপসের ভিতর দিয়ে পানি সহজে প্রবেশ করতে পারে। তাহলে ব্রিক সিট দিয়ে বানালে ডিউরেবল কনক্রিট হবে না। এখানে ইলেকট্রন পাস হওয়ার জন্য সিমেন্ট হইতে হবে স্যাম 2, স্যাম 1 না। স্যাম 1 মানে হলো অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, স্যাম 2 হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। তার মানে আমার স্যাম 2 হইতে হবে এই সিমেন্টটা, যেটার ভিতর দিয়ে ইলেকট্রন সহজে পাস করে না, যেটার ভিতরে স্ল্যাগ থাকবে, ফ্লাই অ্যাশ থাকবে, তাহলে এটা বেটার পারফর্ম করবে। তাহলে এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। রেশিওটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর, যেটার মাধ্যমে এটা পোরোসিটি কম হবে। ভালো কম্প্যাকশন করলে রেশিও যদি ভালো হয়, 1 2 4 রেশিওতে ঢালাই করলেন, যতই কম্প্যাকশন করেন লাভ হবে না। কিন্তু যদি আপনার 1 1.5 2.5 রেশিওতে ঢালাই করেন, তখন ভালোভাবে কম্প্যাকশন করলে এটা পোরোসিটি কম হবে। পোরোসিটি যদি কম হয়, বাইরের এই যে ম্যাটেরিয়ালগুলি ভিতরে আসতেই পারবে না। কার্বন ডাই অক্সাইড এখানে প্রথমে উপরের সারফেসের লেয়ারে রিয়াকশন করতে পারবে, ভিতরে ঢুকতেই পারবে না। তখন এই পিএইচ এর ভ্যালু কমবে না, আলটিমেটলি এই যে কনক্রিটটা আরসিসিটা ডিউরেবল হবে। তাহলে দেখেন কতগুলি ফ্যাক্টর। এক নাম্বার হচ্ছে স্টোন চিপস দিয়ে করবেন, স্টোন চিপস দিয়ে করা মানে ব্রিক চিপস বাদ দেওয়া। 2 নাম্বার হলো রেশিও ঠিক করা। 3 নাম্বার হলো সিমেন্ট আপনার অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার না করে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট ব্যবহার করবেন, অথবা স্যাম 2 ব্যবহার করবেন, এবং এখানে যথেষ্ট ক্লিয়ার কাভার রাখবেন। তাহলে আপনার অটোমেটিক্যালি এটা কি হবে? ডিউরেবল কনক্রিট হবে। এই ডিউরেবল কনক্রিট হওয়ার জন্য এইগুলি হচ্ছে শর্ত। আমরা যদি এখন আসি, তাহলে এই ডিউরেবল কনক্রিট বানানোর জন্য আলটিমেটলি আমি যে রেশিওর কথাটা বললাম, সেই রেশিওটা হচ্ছে 1:1.2.5। এটা ব্যবহার করবেন। যদি সুপার প্লাস্টিসাইজার ব্যবহার করেন, তাহলে পিসি বেস সুপার প্লাস্টিসাইজার ব্যবহার করবেন, পাইলের জন্য, পাইল ক্যাপের জন্য, ফুটিং এর জন্য, কলামের জন্য, শেয়ার ওয়ালের জন্য। তাহলে আপনার মানে স্ট্রেংথ বাড়বে উইদাউট কম্প্রোমাইজিং ওয়াটার সিমেন্ট রেশিও। এবং স্লাম
যেখানে যা লাগে সেটা ব্যবহার করবেন। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও কত দিবেন। এই জায়গাটা হচ্ছে বেশিরভাগ লোকজন ভুল করে। এইখানে আসলে ওয়াটার সিমেন্ট রেশিওর কোনো বিষয় নেই। এইখানে পানি ঠিক সেই পরিমাণ পানি দিতে হবে, যেই পরিমাণ পানি দিলে আমার স্লাম ভ্যালু যা দরকার সেটা আমার অ্যাচিভ হবে। আমি আবার বলছি যে সেই পরিমাণ পানি দিতে হবে, যে পরিমাণ পানি দিলে স্লাম ভ্যালুটা প্রপারলি আমরা পাবো। আমার স্লাম ভ্যালু পেতে চাই 2 থেকে 3 ইঞ্চি। আপনি যদি পানি বেশি দেন, স্লাম যদি 6 ইঞ্চি হয়, তাহলে আমার কাঙ্ক্ষিত যে কনক্রিটের মান সেটা আসবে না। আবার পাইলের যে কনক্রিট, সেখানে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি স্লাম ভ্যালু লাগবে। সেইখানে আমাকে সুপার প্লাস্টিসাইজারও দিতে হবে, এই স্লাম ভ্যালু মেনটেন করতে হবে, এবং পানি দিয়ে, পানি পরিমাণ মতো দিয়ে এটা করতে হবে। তার মানে হচ্ছে কি, এইখানে এক একটা সিচুয়েশনে এক এক ধরনের স্লাম ভ্যালু এবং কেমিক্যালের প্রয়োজনীয়তা আছে, যদি আমি এই রেশিওতে সব জায়গায় একই ধরনের স্ট্রেংথ পাইতে চাই। যেমন আমার স্লাম ভ্যালু দরকার 2 থেকে 3 ইঞ্চি বিমের জন্য, স্ল্যাবের জন্য। সেখানে আমার কোনো কেমিক্যাল দরকার নাই, আমি এই রেশিও মেনটেন করলে আমার 4,000, 4,500, 5,000 পিএসআই পর্যন্ত আমি পেয়ে যাব। কিন্তু আমি পাইলের কনক্রিটের জন্য 4,000 পিএসআই পাইতে হলে, এই স্লাম পাইতে হলে, এই রেশিও মেনটেন করতে হলে আমার সুপার প্লাস্টিসাইজার দিতে হবে। সুপার প্লাস্টিসাইজার ভালো কোম্পানি থেকে, ভালো ব্র্যান্ডেড কোম্পানি থেকে, ভালো কোয়ালিটির, ডেট দেখে আপনি কিনবেন, তাহলে হয়ে গেল। 3 থেকে 4 ইঞ্চি স্লাম দিয়ে কলাম এবং শেয়ার ওয়ালের জন্য আমার 4,000 পিএসআই পাইতে হলে এই রেশিওতেই মোর দেন এনাফ। যদি 5,000 পিএসআই পাইতে হয়, তখন এই রেশিওটা হবে না, রেশিও চেঞ্জ করতে হবে, অথবা এই রেশিও দিয়ে আমার সুপার প্লাস্টিসাইজার দিতে হবে। তাহলে দেখেন, এখানে অনেকগুলি জিনিস বলে ফেললাম, খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি সবাই মেনটেন করতে পারেন, তাহলে ভালো মানের কনক্রিট সাইটেই বানাইতে পারবেন, রেশিও মেনটেন করে। রেশিও কিভাবে মেনটেন করতে হবে? রেশিও মেনটেন করতে হলে এইরকম জিনিস বানাইতে হবে, সেটা দিয়ে এরকম করে মেপে মেপে যদি কনক্রিটে বালি এবং পাথর এগুলি দিতে পারেন এবং পরিমাণ মতো পানি দেন, তাহলে এই কনক্রিটের স্ট্রেংথ পাওয়া সম্ভব। রেশিও যদি আমরা চেঞ্জ করি, তাহলে এই রেশিওটাই হবে এটা। এটা এখানে একটা ভুল আছে। তাহলে আমরা আমাদের যে টপিকের অর্ধেক আমরা শেষ করলাম। এখন আমরা একটু 2-3 মিনিট প্রশ্ন নিতে চাই। প্রশ্ন নিয়ে আমরা আবার শুরু করব। জি, এখন আপনার আনমিউট করে প্রশ্ন করতে পারবেন। সালাম আলাইকুম স্যার। পিসি বেসড সুপার প্লাস্টিসাইজার এটা কিভাবে বুঝবো স্যার? এই পিসি বেসড সুপার প্লাস্টিসাইজার, এটা হচ্ছে কি, এটা আসলে আমিও চিনতে পারবো না, আপনিও চিনতে পারবেন না। এটা যারা সাপ্লায়ার, হ্যাঁ, জি স্যার। তাদেরকে বলবেন যে আপনি এটা যে পিসি বেসড দিচ্ছেন সেটার ক্যাটালগ দেন, ক্যাটালগের মধ্যে উল্লেখ আছে কিনা, এবং ক্যাটালগ যেই নামটা বলবে, সে একটা নাম যদি বলে মেগা ফ্লো এত সামথিং, এখন সেটার ক্যাটালগ নেবেন, নিয়ে সেটা ওখানে পড়বেন, পড়লে দেখবেন যে ওখানে লেখা থাকবে যে পিসি বেসড নাকি ন্যাপথালিন বেসড নাকি আদার, তখন ওখানে আপনি জি। পেয়ে যাবেন। এই আচ্ছা জি স্যার, ডেটা ডেটা শিটে থাকবে, জি স্যার। ডেটা শিটে থাকবে। আর যখন সাপ্লাই দিবে, সেই সাপ্লাইয়ের যে বোতলটা বা কন্টেনারটা, সেটার মধ্যে এক্সপায়ার ডেট এবং ওই নামটা, ওই কম্পোনেন্টগুলি ঠিক মতো আছে কিনা দেখে নিন। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। সুপার প্লাস্টিসাইজটা কি, এটা কি একটা অ্যাডমিক্সার জাতীয় কিছু এরকম বোঝাচ্ছে? সুপার প্লাস্টিসাইজার এটা হলো অ্যাডমিক্সার, এটা হলো একটা প্রকার। মানে যেমন রিটার্ডার, মানে এই রিটার্ডারের কাজ হলো সেটিং টাইমটা বাড়ায় দেওয়া, সহজে যাতে সেটিং না হয়, মানে দীর্ঘ সময় যাতে লিকুইড থাকে কনক্রিটটা, সেটা করা। সুপার প্লাস্টিসাইজের কাজ হলো যে কনক্রিটটাকে পানি কম দিয়েও নরম করা, যাতে করে এটা ভালোভাবে কম্প্যাকশন করা যায়, স্লাম ভ্যালু আমি যা পাই দরকার সেটা পাওয়া যায়। সুপার আচ্ছা, প্লাস্টিসাইজারের কাজ হলো এটা।
এটার আরেকটা আচ্ছা নাম হলো ওয়াটার রিডিউসার। ওয়াটার রিডিউসারের কাজও একই, সুপার প্লাস্টিসাইজারের কাজ, ওয়াটার রিডিউসারের কাজ সেম, বা স্যার আর একটা প্রশ্ন। প্লাস্টিসাইজারও হতে পারে, হ্যাঁ। স্যার আমরা যদি কোনো ক্ষেত্রে ছাদে খোয়ার ব্রিক চিপস এর মধ্যে যদি মেশিন মেড ব্রিক চিপস ইউজ করি সেক্ষেত্রে কি একটু বেটার কিছু আশা করা যায়? ব্রিক চিপসের পরিবর্তে, মেশিন মেড ব্রিক চিপস। ও আচ্ছা, আসলে ব্রিক ব্রিক মেশিন মেড হোক আর হলো মানে ম্যানুয়াল মেড হোক, ব্রিক মানে ব্রিক, ব্রিকের মধ্যে পোরোসিটি থাকবেই। ব্রিকের কোয়ালিটি যত ভালো হোক না কেন, সেটার মধ্যে পোরোসিটি থাকবেই। সেটা ব্রিক হিসাবে, ব্রিক মেসনরি ওয়ালের জন্য সেটা পারফেক্ট, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু কনক্রিট, ডিউরেবল কনক্রিট, আমি বলতেছি কনক্রিট মানে ডিউরেবল কনক্রিট, আমার টার্গেট হলো 100 বছর লাইফ। সেটার জন্য মানে জি, টিপস সুইটেবল না, স্টোন চিপস। স্টোন চিপস লাগবে। স্টোন চিপস। হ্যাঁ, এখন আবার সে আমি একটা ব্রিক চিপস দিয়ে কনক্রিট বানাইলাম, যেই কনক্রিটটা ঘরের ভিতরে থাকে, কোয়ালিটিও ভালো এবং কোনো পানির সংস্পর্শে নাই, এটার উপরে নিচে দুই জায়গায় পেইন্ট করা, এইরকম একটা সিচুয়েশন যদি হয়, তাহলে এই ধরনের কোয়ালিটি ভালো, উপরে নিচে পেইন্ট করা, আম, মানে ব্রিক চিপস দিয়ে বানানো, মানে স্ট্রেংথ, কনক্রিটের স্ট্রেংথ হলো 3000 PSI, এরকম যদি কোনো কনক্রিট ব্রিক চিপস দিয়েও বানানো হয় এবং ঘরের ভিতরে থাকে, তাহলে সেটা হয়তো 30-40 বছর ইজিলি টিকবে। স্যার আমার একটা প্রশ্ন, অনেক অনেক বিল্ডিং এ দেখছি বিম কলাম এগুলো স্টোন চিপ দিয়ে করে, শুধু স্ল্যাবটা ব্রিক চিপ দিয়ে করে, সেক্ষেত্রে কি এটা ওই যেমন ডিউরেবল হবে কিনা? আমরা আসলে এটা, যেই বিল্ডিং গুলিতে এটা করে, এটা এখন যদি কোনো লো কস্ট বিল্ডিং, একতলা দোতলা লো কস্ট বিল্ডিং, আমি বলতেছি গ্রামে গঞ্জে লো কস্ট, তাদের বাজেটের সমস্যা, তাদের জন্য হয়তো এটা সুইটেবল হইলেও হইতে পারে। কিন্তু একটা 6 তলা 7 তলা 10 তলা একটা বিল্ডিং করা হচ্ছে, সেই বিল্ডিং এর মধ্যে ব্রিক চিপস কেন দিবে? ব্রিক চিপস দিলে তো কোনো ইকোনমি হচ্ছে না। অর্থাৎ ব্রিক চিপসের কারণে অনেকে মনে করে যে খরচ কমে, এটা টোটালি রং একটা, এবং মানে ঠিক নেই। কারণ এটার সাথে আরো অনেক বিষয় জড়িত আছে, যেমন ব্রিক চিপস দিলে আমার ল্যাপিং ল্যাংথ বাড়াইতে হয়, সে যদি না বাড়ায় তাহলে তো সে কস্ট কম্পেয়ার করতে পারবে কিভাবে? ল্যাপিং ল্যাংথ 30% যে বাড়বে, সেটা যদি বাড়ানো না হয় তাহলে তো প্রবলেম। আর যদি বাড়ানো হয়, তাহলে রড বেশি যাওয়ার কারণে তার ওই কস্ট, যে পরিমাণ টাকা ব্রিক চিপস কেনার কারণে বাঁচলো, সেটা কিন্তু ওইখানে চলে যাবে, তা ওখানে আলটিমেটলি কোনো চলে লাভ নেই। র্যাঙ্ক তো কম পাচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে স্যার কংক্রিটের যে করোশনের কথা বললেন। হুম। আমার রিসেন্ট একটা প্রজেক্টে প্রিকাস্ট পাইলের কাজ চলছে। তো এইখানে আমাদের দুইটা প্রিকাস্ট পাইল লেন্থ বেশি লম্বা বিধায় দুইটা প্রিকাস্ট পাইল স্টিল প্লেট দিয়ে জয়েন্ট আকারে ব্যবহার করে ড্রাইভ করা হচ্ছে মাটির নিচে। তো এই যে স্টিল আকারে যেটা দেওয়া হচ্ছে, স্টিলের যে বেস প্লেট, এটার সাথে তো রডটা আর কি মানে ঝালাই আকারে দেওয়া হচ্ছে ওয়েল্ডেড করে। তো এই ক্ষেত্রে কি আপনার হচ্ছে স্টিল প্লেটটা হলো কংক্রিটের মানে করার, পাইল জয়েন করার জন্য দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটাকে আন্ডারগ্রাউন্ডে স্যার এটা কি কোনো পরোসিটি আসবে কিনা? এটা করোশন হবে, বাট এই যে স্টিল প্লেট, এটা করোশন হবে, যেটা পানির সংস্পর্শে বা মাটির ভিতরে থাকবে, এইটা করোশন হবে। তবে এইটার যে করোশন হওয়ার রেট আছে একটা, স্টিল সরাসরি স্টিল করোশন হওয়ার যে রেট, সেই রেট দিয়ে হিসাব করলে দেখা যায় এটা যে থিকনেস দরকার, সেই থিকনেসের সে 1-2 মিলি বাড়াই দিলেই এটা হয়ে যায়, এবং ওটা বাড়াই দেওয়া থাকে। সুতরাং সেটা আর অন্য ইস্যু। কিন্তু কনক্রিটের ভিতরে যখন করোশন হয় স্টিল, সেটা কিন্তু অন্য সমস্যা। এমনি বাইরে একটা স্টিল রেখে দিলাম, সেটা করোশন হয়ে থিকনেস 0.5 মিলি ক্ষয় হয়ে গেল, সেটা মানে মেজর ইস্যু না। কেন? সবসময় আমি হয়তো ওটা যা থিকনেস থাকে তার চেয়ে বেশি, 1 মিলি বেশি রেখে দিলাম, কিন্তু আমার কনক্রিটের ভিতরে যেটা থাকবে সেটা মানে 0.5 মিলি করোশন হইলেও সমস্যা। কারণ হলো সেটা করোশন হওয়ার পরে যে মানে মোটা হবে, সেই মোটা হওয়ার জায়গাটা তো ভিতরে নাই, সুতরাং তখন সে কনক্রিটটাকে ফেটে ফেলবে। হ্যাঁ স্যার, আন্ডারগ্রাউন্ডে এয়ার নেই যার কারণে এটা একটু কম হবে মানে হ্যাঁ, তুলনামূলক। রেটটা কম, আন্ডারগ্রাউন্ডে এয়ার নেই, রেটটা কম। তবে ইফেক্টটা স্যার থাকবে, কিছুটা হলেও অবশ্যই থাকবে। করোশন হবে,
বাট সেই করোশনের জন্য ওখানে থিকনেসের পরিমাণটা একটু বাড়ায় রাখা। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম স্যার। স্যার আমরা একটু কার্বনেশন টেস্ট সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। কার্বনেশন টেস্ট। স্যার আসসালামু আলাইকুম স্যার। কার্বনেশন জি স্যার, কার্বনেশন টেস্ট এবং এটা স্যার স্ট্রাকচারে কোন লোকেশনে করতে হবে ঠিক? কার্বনেশন এন্ট্রি করে টেস্ট এই যে এখানে করা হয়, এই যে মানে এই স্যার তো সারফেস থেকেই মানে কোরটা নেওয়া হয়, কোর কেটে নেওয়া হয়, সেই কোরের মধ্যে কার্বনেশন টেস্টটা করা হয়। তার মানে কালারটা কেমন হয় স্যার? যদি পিএইচ এর মান 9 এর থেকে কম হবে, কালারটা কি চেঞ্জ হয়ে যাবে স্যার? হ্যাঁ, আর মানে যেখানে যেটুকু কার্বনেশন হবে সেইটুকু কালারটা চেঞ্জ হবে। চেঞ্জ হলে আমরা বুঝতে আসসালামু পারবো। আলাইকুম স্যার। কেমিক্যাল দেওয়া হয়, কেমিক্যাল দিলে এটা ওখানে কালার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ওই যে একটা বিল্ডিং অনেক বছর 9-10 বছরের পুরাতন বিল্ডিং, আমরা একটা কি কয় প্রজেক্টে আপনার রেক্টো ফিটিং যে হুম স্টিল জ্যাকেটিং আছে না, যে হুম 5 মিলি 6 মিলি, আমরা জ্যাকেটিং করার পরে আমাদের আমিও 8 মিলি 6 মিলি জ্যাকেটিং করছি। করার পরে আমার স্টিপ রেশিওটা একটু স্টোরেজ ডিপটা একটু কম আসছে, মানে আবার স্টোরেজ ডিপটা যখন আমি বাড়াইতে যেতেছি তখন আবার আমার প্রতিটা কলামের সাইজ বড় হয়ে যেতেছে, এটা কারণ কি স্যার? স্টোরি ড্রিফট বাড়ানো, মানে স্টোরি ড্রিফটটা কমাইতে হইলে জি। আমার কি লাগে, আমার যে স্টিফনেস বাড়াইতে হয়, আর স্টিফনেস বাড়াইতে গেলেই আমার কলামের সাইজটা বাড়াইতে হয়। ও, আচ্ছা আচ্ছা, না মেইন, এটাই আমি বুঝতেছিলাম না। ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাই। আসসালামু স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আবার সুযোগ হ্যালো দিব, আবার আমরা 10 মিনিট 5 মিনিট পরে আবার সুযোগ দিব। স্যার, স্যার এইটার আমি ভিতরে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। এই টপিকটার ভিতরে স্যার আপনি যে বললেন না যে ব্রিক চিপস ব্যবহার করলে 30% ল্যাপিং লেন্থটা বাড়বে, এটা কেন বাড়বে স্যার? এটা একটু জানতে চাচ্ছিলাম। কারণ হলো ব্রিক চিপসের যে কনক্রিট সেটার বন্ড স্ট্রেংথ কম, সেটার জন্যই এটা কোডে বলা আছে, এটার জন্য মানে ল্যাপিং ল্যান্থটা বাড়াইতে হবে। স্যার এই রিলেটেড একটা কোশ্চেন স্যার, হ্যাঁ, যে 50 বছর টিকবে ব্রিক চিপস দিয়ে, এরকম করতে হলে কি করা যাবে স্যার? 50 বছর কি টিকবে কিনা ব্রিক চিপস দিয়ে বিল্ডিং করলে? 50 বছর টিকতে পারে। কন্ডিশন হচ্ছে কনক্রিটের রেশিও হইতে হবে এমন যে এইটার স্ট্রেংথ অবশ্যই 3500-4000 PSI আপনাকে এনশিওর করতে হবে। ঝামা ব্রিক দিতে হবে, মানে রেশিও এমন দিতে হবে যেখানে সিমেন্টের পরিমাণ অনেক বেশি থাকবে, স্যার যাতে করে এইটা টোটাল অনেক হাই কোয়ালিটি কনক্রিট হবে। স্যার তারপরও 40 বছরের বেশি এনশিওর করা ডিফিকাল্ট। 40 বছরের বেশি এনশিওর করা ডিফিকাল্ট। এবং ওই যে বললাম যে ওয়েল মেনটেনেন্স, কালার করা বা এই করা সেই করা, এগুলি যদি ঠিক মতো করা হয়, এবং পানির যদি ভিতরে না ঢুকে, তাহলে হয়তো 50 বছরও টিকতে পারে। আসসালামু আলাইকুম স্যার। টিনের ডালাই যদি করা হয় ব্রিক চিপস দিয়ে, তাহলে কম্প্রেসিভ স্ট্রেন্থ কত আসতে পারে? কোনটা? ব্রিক চিপস দিয়ে 1-1.5 টিনের ডালাই করা হলে ব্রিক চিপস দিয়ে 1-1.5 ডালাই কম্প্রেসিভ করা স্ট্রেন্থ হলে কত আসতে পারে স্যার? 2500 ম্যাক্সিমাম, 2500 3000 ম্যাক্সিমাম। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো হইবে। আমি ইঞ্জিনিয়ার জি, আমি এবিএম মামুনুর একটা রশিদ। গুরুত্বপূর্ণ বিষয় আমি কুয়েটের চিফ ইঞ্জিনিয়ার। আমি একটু প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ বলেন বলেন। আমরা যে হাইরাইজ বিল্ডিং এর রেডিমিক্স আমরা কনক্রিট ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমাদের যে স্ল্যাব বা বিমে আমাদের 2 থেকে 3 ইঞ্চি যেটা বলা হচ্ছে, আমরা সেক্ষেত্রে তো এখানে আমাদের প্রায় 6 ইঞ্চি ব্যবহার করতে, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি না হলে দেখা যাচ্ছে ওই ওয়ার্কাবল হচ্ছে না। জি ঠিক আছে, ওটা সেক্ষেত্রে হচ্ছে আলাদা ইস্যু। আমি বলতেছি ওটা হচ্ছে কি, মানে জি আপনার রেডি মিক্স, এইখানে এটা যেটা বলা হচ্ছে, আপনি যখনই দেখবেন যে এই মিক্স রেশিও বলা হচ্ছে, এটা মানে একেবারে ধরে নিতে হবে যে এটা রেডি মিক্স না, এটা হচ্ছে আপনার মেনু মানে মিক্সার মেশিন দিয়ে সাইটে তৈরি করা কনক্রিটের বেলায় এটা এই জিনিসটা বলা হচ্ছে। আর রেডি মিক্সের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার ওইখানে যেহেতু রেডি মিক্সটা পাম্পিং করে
মানে আপনার ঢালাই করা হয়, সেখানে আপনাকে এটা অবশ্যই স্লাম ভ্যালু 5, 6, 7, 8 ইঞ্চি পর্যন্ত লাগবে। এটা 5 ইঞ্চির নিচে তো কোনো মতেই এটা অ্যাকসেপ্টেবল হবে না। কারণ কি, আপনার এটা পাম্পেবল হবে না, ওয়ার্কেবল হবে না। ওয়ার্কেবল হবে না, কম্প্যাকশন ভালো হবে না, মানে ওরা এটাকে ম্যানেজ করতে পারবে না। কিন্তু এই ওয়ার্কেবল করার জন্য বা পাম্পেবল করার জন্য যে অতিরিক্ত ওরা কেমিক্যাল দিয়ে, সুপার প্লাস্টিসাইজার দিয়ে এই জিনিসটা অ্যাডমিক্সার যেটা ব্যবহার করা হয় এটা তৈরি করছে, যার ওইটা কারণে আমাদের বেস্ট ওরা কোনটা হবে? স্ট্রেংথের যে বিষয়টা সেটা কম্প্রোমাইজ না করে এটা করা সম্ভব যদি তারা ঠিক মতো করে। এক্ষেত্রে আমাদের অ্যাডমিক্সার কোনটা বেস্ট হবে? অ্যাডমিক্সার অ্যাডমিক্সার ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যেহেতু স্লাম বেশি আমাদের কনসিডার করতে হবে, তো অ্যাডমিক্সার কোনটা ব্যবহার করা আমাদের জন্য বেস্ট হবে? এটা আসলে আমরা এখানে কোনো নাম বলতে চাই না, কারণ এটা হলো আপনি ব্র্যান্ডেড যে কোনো কোম্পানিকে বলবেন যে আমাকে স্লাম বাড়ানোর জন্য সুপার প্লাস্টিসাইজার দেন, মানে পিসি বেস দেন, আর ওরাই আপনাকে সাজেস্ট করবে। এটা আমরা এখানে কোনো নাম বলতে চাই না। এগুলা কি স্যার যে সিকা কেমিক্যাল দেয়, এগুলা কি সুপার হ্যাঁ, প্লাস্টিসাইজারের মধ্যে পড়ে? সিকা আছে, ফেয়ারমেড আছে, কনমিক্স আছে, আপনার ফসরক হ্যাঁ, আছে, আরো কত আছে। বুঝতে পারছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার আমি বাংলাদেশে একটা চাইনিজ প্রজেক্টে, বাংলাদেশে মেগা প্রজেক্টে ইঞ্জিনিয়ার হিসেবে আছি, কিউসি ইঞ্জিনিয়ার হিসেবে। তবে এখানে কাজটা হচ্ছে চাইনিজ স্ট্যান্ডার্ড বেজে। তো আমরা লক্ষ্য করি যে আমাদের কলামের ল্যাপিং গুলো তো আমাদের দেশে সাধারণত 50% একটা জনে ম্যাক্সিমাম ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমরা 100% ল্যাপিং ইউজ করি। সেক্ষেত্রে ল্যাপিং এর লেন্থটা একটু বেশি করে দেওয়া হয়। স্যার এটা আসলে এটা আমাদের এটা তো আমাদের কোডে, চাইনিজ কোডে, সব কোডে অ্যাভেলেবল। এটা হচ্ছে যদি একই জায়গায় সবগুলি ল্যাপিং দেওয়া হয়, 30% ল্যাপিং লেন্থ বেড়ে যাবে, এবং সেটা দেওয়া তে কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে স্যার, ছাদের ব্যাপারে, ছাদে যখন আমরা বটম রডটা দেই, বটম রডটা বিমের মধ্যে 5D ইনসার্ট করার পরেই কেটে দেয় প্রত্যেকটা রড, এবং টপেরটা কন্টিনিউ থাকে। এটা কি ঠিক আছে স্যার? 5D আমি এটা বুঝি নাই। ইনসার্ট করে বিমের মধ্যে বটম রডটা স্যার ছাদের। বটম রডটা মানে বিমের মধ্যে 5D ঢুকানোর পরে কেটে দেওয়া হয়। কেটে দেওয়া হয়, হ্যাঁ, আর মানে টপেরটা কন্টিনিউ থাকে। কন্টিনিউ থাকে। বটমেরটা আসলে এটা কন্টিনিউ করা যায়, আবার এইটাও করা যায়, মানে যে 5D রেখে যে কেটে দিল সেটাও করা যায়, দুটাই করা যায়। কন্টিনিউ করতে গেলে যদি কাজে অসুবিধা হয় তাহলে কেটেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। স্যার আমি একটা কোশ্চেন করতে চাইতেছিলাম যে ওই যে ল্যাপিং এর পরিবর্তে কপলার ইউজ হয়, এই বিষয়টা স্যার আপনি কিভাবে দেখেন? ল্যাপিং এর পরিবর্তে কাপলার ইউজ করা ভালো, কোনো সমস্যা নাই, বাট কোয়ালিটি ম্যাটেরিয়াল হইতে হবে, কোয়ালিটি ওয়ার্কম্যানশিপ হইতে হবে, কোয়ালিটি থ্রেডিং হইতে হবে, কোয়ালিটি কাপলার হইতে হবে। এই জিনিসগুলি যদি মেনটেন করতে পারে, কাপলার ইজ বেটার দেন ল্যাপিং। বিএসআরএম আলাদা এটা সাপ্লাই দিবে বলছে। বিএসআরএম কোয়ালিটি ভালো, পিএইচআর আছে কোয়ালিটি ভালো, কোনো সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম। এই কাপলারের যে কষ্টের মধ্যে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কাপলারটা যে কোয়ালিটিফুল সেটা আমরা কিভাবে চিহ্নিত করতে পারি? কাপলারের আমি বলি সিম্পল টেস্ট হলো কাপলার সহ রড সহ স্যাম্পল বানাইয়া বুয়েটে বা এমআইএসটি বা কোনো জায়গায় গিয়ে এটা টেস্ট করে দেখতে হবে যে এটা টেস্ট করলে টেস্টের পরে যে টেনসাইল ফেলিউরটা হয় সেটা কাপলারে হয় নাকি রডে হয়। যদি রডে হয় তাহলে কাপলার ভালো। টেস্ট করে বুঝতে হবে। ওকে, আমরা নেক্সট টপিক আছে, ভেরি ব্রিফ, এটা বেশিক্ষণ লাগবে না। আমরা জানি যে বাংলাদেশে আপনার হাই গ্রেডের হাই স্ট্রেংথ রিভার, অর্থাৎ 600 MPa 550 MPa রড চলে আসছে। কেএসআই তে যদি বলি, রডের যে গ্রেডগুলি সেগুলি হচ্ছে 60 KSI,
72 আছে, 80 আছে। 72 শুধু মানে বাংলাদেশে আছে, বাইরে 60, 80, 100 এভাবে বলে। তো 72 আছে। এখন এই বিষয় নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলির একটা আনসার আমি এখানে দিতে চাই। সেটা হলো আমাদের যে বিএনবিসি 2020, এটা যেই এসিআই কোডের যেই ভার্সনের উপর বেস করে করা, সেটার কারণে এখানে অনলি 60 গ্রেডের রডই অ্যালাউ করা আছে, মানে স্পেশাল মোমেন্ট ফ্রেমের ক্ষেত্রে। স্পেশাল মোমেন্ট ফ্রেম এবং স্ট্রাকচারাল ওয়াল, শেয়ার ওয়ালের ক্ষেত্রে এটা 60 গ্রেড অ্যালাউ করা আছে। 72 গ্রেড এবং 80 গ্রেড এগুলি নট অ্যালাউড। বাট এসিআই কোড পরবর্তীতে যখন আপডেট হয় 19-এ বা এর পরে, তখন কিন্তু এটা ওরা 80 গ্রেড অ্যালাউ করে। স্ট্রাকচারাল ওয়ালের ক্ষেত্রে স্পেশালে 100 গ্রেডও অ্যালাউ করে, 100 কেএসআই। তাহলে 80 কেএসআই, 100 কেএসআই কিন্তু অ্যালাউড। 80 মানে হলো কত, এটা 550 মেগাপ্যাসকেল। আর 100 মানে কত হয়, মানে আপনারা হিসাব করে দেখেন। 80 মানে হলো 550, 87 হলো 600। তার মানে এটা কিন্তু 600-এরও উপরে, সে এটা 650 এরকম। এখন তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা প্র্যাকটিসের সময় বাংলাদেশে আমরা কি করব, কি করা উচিত? এটা হচ্ছে আমার ভিউ, মানে এটা আমার মতামত। এটা তো আমি তো আর এটার অথরিটি না যে বলে দিলাম যে এটাই করতে হবে। আমার মতামত হচ্ছে, যেখানে সুইটেবল, সব জায়গায় কিন্তু এই হাই স্ট্রেংথ রড ব্যবহার করা সুইটেবল না। যেখানে সুইটেবল সেখানে এগুলি ব্যবহার করা যাবে, উইথ রেফারেন্স টু এসিআই মানে 31819। আপনি তখন এটা রেফার করবেন যে এইটা অনুযায়ী আমি এটা ব্যবহার করছি। কিন্তু আছে, কিন্তুটা কি? আপনাকে অবশ্যই ডিজাইনে কেয়ারফুল হইতে হবে, কোথায় ব্যবহার করা যাবে, কোথায় ব্যবহার করা যাবে না। ব্যবহার করলে আদার যে কনসিডারেশনগুলি আছে, সতর্কতা আছে, সেগুলি ঠিকমতো ফুলফিল করা হচ্ছে কিনা, এই হলো মানে এটার প্রবলেম। আদারওয়াইজ কিন্তু এটা মানে সাশ্রয়ী। যেমন হয়তো আপনার 6 তলা, 7 তলা, 10 তলা একটা বিল্ডিং এ হয়তো এই রডটা আমার এমনও হইতে পারে যে এটা প্রফিটেবল না, লাভজনক হচ্ছে না, হইতে পারে। কিন্তু হয়তো এটা 15 তলা, 20 তলা বিল্ডিং এর ক্ষেত্রে কলামে হয়তো এটা দিলে আমার রডের পরিমাণ কমে আসবে, লাভজনক হতে পারে। এইভাবে দেখা যায় যে এখানে টাইয়ের ক্ষেত্রে মানে ইভেন বিএনবিসি তো এটা অ্যালাউ করা আছে, ইউজ করা যাবে। এরপরে দেখেন, মানে শেয়ার রিভারের ক্ষেত্রেও এই ধরনের রেস্ট্রিকশন আছে, আবার পরবর্তী কোডে রেস্ট্রিকশন নাই, বিএনবিসিতে রেস্ট্রিকশন আছে। আপনারা দেখেন যে আমাদের দেশে কিন্তু সব রডে হলো DWR, CWR রড নাই। কারণ হচ্ছে CWR রডটা আমাদের বিএনবিসিতে অ্যালাউ করা নাই। এটা অ্যালাউ করা আছে, এটা ভালো, বিএনবিসিতে অ্যালাউ করা আছে, এটা মানে আমাদের জন্য ভালো জিনিস। এবং এই যে সি ক্লাস মানে যেগুলি CWR, সেগুলি কিন্তু বিএনবিসিতে নট অ্যালাউ। যেগুলি ডি ক্লাস DWR, সেগুলি কিন্তু অ্যালাউ করা আছে। এবং বিএনবিসিতে এই যে 500 DWR পর্যন্ত অ্যালাউ করা আছে, বাট 600 এবং 700 এটা নট অ্যালাউড। অথচ এটাও অন্য কোডে কিন্তু অ্যালাউ করা আছে, এসিআই কোডে। আর বিএনবিসিতে আমাদের ওয়েল্ডিং কিন্তু টোটালি অ্যালাউড না, যদিও বা বিদেশে যেই রড ওয়েল্ডেবল সেগুলি ওয়েল্ডিং অ্যালাউড। আমাদের দেশে কিন্তু ওয়েল্ডিংটা কোনো মতে অ্যালাউড না, এবং এটা আপনারা খেয়াল রাখবেন। কি টেস্ট করবেন রডের কোয়ালিটির জন্য? টেনসাইল স্ট্রেংথ টেস্ট করবেন এবং ব্যান্ড রিবেন টেস্ট করে এটা ডাক্টাইলিটি বা ইয়েটা, যে ব্যান্ড করার পরও যেটা ডাক্টাইলিটি থাকে সেটা প্রমাণ করতে হলে ব্যান্ড রিবেন টেস্টটা দরকার। এবং এই যে রডের টেস্টের রেজাল্ট, এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই রডটা আপনার রেজাল্ট, আপনার যেটা চাচ্ছেন সেটা স্যাটিসফ্যাক্টরি কিনা। যেমন এটা 16 মিলিমিটারের রড,
সেটা এখানে ডায়ামিটার পাওয়া গেল 15.9 মিলিমিটার, এটা ওকে, মানে এটা একটা টলারেন্স আছে, সেই টলারেন্সের কারণে এটা ওকে। এবং এটা দেখেন এভারেজ টেনসাইল স্ট্রেংথ 710 মেগাপাস্কেল, ইল্ড স্ট্রেংথ 550, তার মানে যে স্ট্রেংথ এটা দরকার ছিল সেটা আসছে। এবং এই যে রেশিওটা 1.25 এর বেশি, তার মানে এটাও ওকে। এবং এভারেজ ইলংগেশন পার্সেন্টেজ যেটা দরকার তার চেয়ে বেশি আছে, এটাও ওকে। তার মানে কি আপনার এই রডটা ব্যান্ড রিবেন টেস্টও স্যাটিসফ্যাক্টরি। তো ফাইনালি দেখা যায় এই রডটা অ্যাকসেপ্টেবল। এইভাবে আপনারা টেস্টিং রেজাল্টগুলি দেখে রডের কোয়ালিটি কনফার্ম করে নেবেন। নেক্সট আমি যে পয়েন্টে বলতে চাই সেটা হলো হাই স্ট্রেংথ রিবার এবং হাই স্ট্রেংথ কনক্রিট। এটা আমরা কোথায় আসলে ব্যবহার করব? এটার বেস্ট হলো যে হাই রাইজ বিল্ডিং, যেখানে মিনিমাম এটা 20 তলা, মনে করেন হাই রাইজ বলতে গেলে 20 তলা যদি হয়, 15 তলা হয়, সেটার সাথে যদি আপনার হাই স্ট্রেংথ রিভার ইউজ করেন, অর্থাৎ রডগুলি হাই স্ট্রেংথ ইউজ করেন, হাই স্ট্রেংথ রড যখন হবে লেপিং লেন্থ অনেক বেড়ে যাবে, তখন আপনি এটা ম্যানেজ করতে পারবেন না, তখন আপনি রিভার কাপলার মাস্ট ইউজ করতে হবে, সাথে আপনার হাই স্ট্রেংথ কনক্রিট ব্যবহার করতে হবে। তাহলে এটা হলো বেস্ট কম্বিনেশন। ডিজাইন ঠিক মতো যদি হয় এটা বেস্ট কম্বিনেশন। আর ওয়ার্স্ট কম্বিনেশন হচ্ছে যেখানে কনক্রিট স্ট্রেংথ কম কিন্তু হাই স্ট্রেংথ রড ব্যবহার করতেছেন, যেখানে বিম কলাম শেয়ার হল এগুলি মিনিমাম রড দরকার, সেখানে আপনি হাই স্ট্রেংথ ব্যবহার করাটা অপচয়। যেখানে ডিজাইনটা গভর্ন করতেছে ডিফ্লেকশন এবং সার্ভিসিবিলিটি দিয়ে, সেখানে আপনি হাই স্ট্রেংথ রিভার ইউজ করে কোনো বেনিফিট পাবেন না, ইকোনমি আনবে না, আসবে না। স্ল্যাবে ফাউন্ডেশনে এখানে আসলে হাই স্ট্রেংথ রিভার ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। স্যার আমি আবু তাহের, আমি খুব তাহলে একটা পুরনো স্যার প্রশ্নটা একটা শেষ কোশ্চেন করতে ছিল চাই। স্যার। আবু তাহের সাহেব আপনি বলেন, অন্যরা একটু ইয়ে থাকেন। হ্যাঁ জি বলেন। স্যার, আমি বলছি কাস্ট ইন সিটু পাইলিং এর ক্ষেত্রে জি একসাথে দেখা গেলো 40 ফিট 50 ফিট বা 60 ফিট হয়তো 1-2 ঘন্টার মধ্যে আমি ঢালাইটা শেষ করে ফেলছি। জি সেক্ষেত্রে যে ইনিশিয়াল সেটিং বা ফাইনাল সেটিং এর যে মানে মানে সংকোচন, সেইটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় বা সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবস্থা আছে, দয়া করে যদি একটা ব্যাখ্যা দেন। সংকোচন বলতে কি বোঝাচ্ছেন? জি, সংকোচন বলতে কি বোঝাচ্ছেন? আমি যে 40 ফিট ডেপথের একটা পাইল ঢালাই করলাম, হ্যাঁ, তাহলে ইনিশিয়াল সেটিং এর সময় তো তার একটা লিঙ্কেজ সিঙ্কেজ আছে। কমে যাবে, মানে ভলিউম কমে যাবে। সম্ভবত প্লাস্টিক হ্যাঁ সিঙ্কেজ স্যার। বলুন। হ্যাঁ হ্যাঁ, কনক্রিট মানে হলো ভলিউম কমবে। হ্যাঁ, কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। কনক্রিট মানে হলো ভলিউম কমবে। এই জন্য কাস্টিং সিটু পাইলে দেখেন মানে ফ্রিকশন যে পরিমাণ ধরা হয়, প্রিকাস্ট জি পাইলে কিন্তু তার চেয়ে বেশি ধরা হয়। জি হ্যাঁ এর কারণে হলো যে কাস্টিং সিটু পাইলে আমার যেহেতু পাইলটা করার পরে এটা সংকোচন হয়, তো এইটা সংকোচন। ফ্রিকশনের পরিমাণটা ওই কনসিডারেশন থেকেই তো ওটা কিন্তু কম কম করা হয়। আচ্ছা সুতরাং এটা কোনো সমস্যা না, এটা হিসাব নিকাশ ওইটা কনসিডার করেই এটা হিসাব নিকাশ করা আছে। আচ্ছা, বলছি এর মধ্যে কি কোনো মানে কেমিক্যাল দিয়ে এটাকে প্রতিরোধ করা যায় কিনা বা? কেমিক্যাল দিয়ে অবশ্যই প্রতিরোধ করা যায়। আপনার এটা এক্সপেন্সিভ। আপনার কনক্রিটের মধ্যে কেমিক্যাল দিয়ে বা এমন সিমেন্ট আছে যেটা জি সংকোচন হয় না, কিন্তু সেগুলো আচ্ছা, অনেক দাম বেশি। দাম বেশি। এটা যেহেতু এখানে প্রয়োজন নাই এবং এই সংকোচনটা কনসিডার করে কাস্টিং সিটু পাইলের ক্যাপাসিটি হিসাব করা আছে অলরেডি, যেভাবে যে ডেভেলপ করা আছে সেটা এটা কনসিডার করে করাই আছে, সেই জন্য আর এখানে এটা ব্যবহার করা হয় না। কেমিক্যাল দিলে কি ধরনের কেমিক্যাল দেওয়া হয় এখানে? এটা কেমিক্যাল মানে আমার কাছে কোনো নাম মুখস্থ নাই। কেমিক্যালটাই হচ্ছে, এটার নামই হলো যে আপনার এই মানে ভলিউম এক্সপান্সিভ কেমিক্যাল, মানে এটা হচ্ছে আচ্ছা মানে নন শ্রিঙ্ক কেমিক্যাল। এভাবে আপনাকে আচ্ছা বলতে হবে, তাদেরকে বলতে হবে যে আমাকে নন শ্রিঙ্ক কেমিক্যাল দেন, অর্থাৎ আমার আচ্ছা shrinkage reducing admixtures. শ্রিঙ্কেজ হ্যাঁ
একটা হলো রিডিউসিং রিডিউসিং, আর একটা হলো নন শ্রিঙ্ক, মানে অর্থাৎ আমার শ্রিঙ্ক হবেই না। হবেই না। আচ্ছা, হ্যাঁ। আবার আরো কেমিক্যাল আছে, যে কেমিক্যাল শ্রিঙ্ক তো হবে না, বরং ভলিউম বাড়বে। হুম। আছে কিছু। আচ্ছা, আমি যেটা ভয় পাচ্ছি ব্যাপারটা, দেখা গেল যে একসাথে আমি হয়তো 96 ফিট ঢালাই করলে এই যে সিঙ্কেজের যে প্রতিক্রিয়া, তাতে ওর ভিতরে ফেটে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা পাইলের না, ভিতরে? ওইটা ফেটে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ ওইখানে যে পরিমাণ রড দেওয়া আছে আচ্ছা, সেইটা কনক্রিটের যে শ্রিঙ্কেজটা কে কন্ট্রোল করার জন্য যে পরিমাণ রেইনফোর্সমেন্ট দরকার, তার চেয়ে বেশি রড ওখানে দেওয়া থাকে। শ্রিঙ্কেজ তো শুধু পাইলে হয় না, শ্রিঙ্কেজ তো স্ল্যাবেও হয়, শ্রিঙ্কেজ স্ল্যাবে হয়, কলামেও হয়, সব সবকিছুতেই জায়গায় হয়। হয়। তাহলে সেখানে হ্যাঁ। প্রবলেম হয় না কেন? সেখানেও কিন্তু ওই রডেই আপনার ওইটাকে কন্ট্রোলে নিয়ে আসে। এই জন্য আপনার লোকালি হালকা হালকা ক্রেক করে, কিন্তু টোটাল জিনিসটা এজ এ হোল ছোট হয়ে যায় না। বুঝছি বিষয়টা। কলামের ক্ষেত্রে হয়তো আমরা 10 ফিটের জায়গায় 5 ফিট ঢালাই করে কিছুটা সেটা নিয়ন্ত্রণ করা না, যেতে ওইটা পারে বলে দিকে মনে হয়। আপনি কিছুটা নিয়ন্ত্রণ হচ্ছে, কিন্তু মানে এজ এ হোল কনক্রিটের যে শ্রিঙ্কেজ, জি। এটা কিন্তু আপনার কলামও ওইটা দিয়েও নিয়ন্ত্রণ করা যায় না। তো বুঝতে পারছেন সেক্ষেত্রে এটা? আমি আর যেটা একটা প্রশ্ন ভয় ছিল। পাচ্ছিলাম সেটা হলো যে 100 ফিটের ক্ষেত্রে একসাথে আমি 2 ঘন্টার মধ্যে ঢালাই করে ফেলতেছি। জি। এইটার ক্ষেত্রে ফাটে কি না, বা ফাটার না সম্ভাবনা থাকে কিনা? না না, সমস্যা না, সম্ভাবনা না। ওটা ওই যে বললাম না, মানে যে রেইনফোর্সমেন্টের কারণে। আমার একটা কোশ্চেন ছিল, আপনার সেটিং এর জন্য কি আমি এই 500 W রড ইউজ করতে পারবো কিনা? কোনটা? 4 তলা বিল্ডিং এর জন্য 500 W বা মেগাপিক্সেল এর রডটা ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন পারবেন। একটা কোশ্চেন ছিল স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার দুইটা প্রশ্ন ছিল স্যার। স্যার, রড যেহেতু আসসালামু আমাদের আলাইকুম। বিএনপিসি কোড অনুসারে স্যার রড যেহেতু ওয়েল্ডিং করতে নিষেধ করছেন, সেহেতু স্যার পাইলের খাঁচা বা লেন যদি আমার 80 ফিটের উপরে হয়, সেক্ষেত্রে কিভাবে মানে ল্যাপিং ছাড়া মানে ওটা কি করব স্যার? ওয়েল্ডিং তো করা লাগছে। আমি বলি, এটা হলো স্পেশাল সিচুয়েশন। ওইখানে ওয়েল্ডিং ছাড়া তো আমার কোনো গতি নেই। ওটা আমরা কিন্তু ল্যাপিং দিচ্ছি, ওখানে ল্যাপিং দিচ্ছি না তা না, ল্যাপিং তো আছেই, বাট হ্যাঁ আমি ল্যাপিং দিয়ে তো ওইটা ওখানে জয়েন্ট দিয়ে ঢুকাতে পারবো না। এই জন্য ওখানে আমার মানে একটা ওয়েল্ডিং লাগতেছে। ওই ওয়েল্ডিং এর উপর ভরসা করে কিন্তু আমি ওইটা দিচ্ছি না। আমরা কিন্তু ল্যাপিং দিচ্ছি, ওখানে ল্যাপিং দিচ্ছি না, জি স্যার। প্রপার ল্যাপিং এ দেওয়া হচ্ছে। শুধু জি স্যার। ঢুকানোর সুবিধার্থে আমার ওখানে কিছু ল্যাপিং করা লাগতেছে। স্যার, গ্রাউটিং পাইলের ক্ষেত্রে আমরা যে পাইপ দিয়ে রাখছি স্যার, কিন্তু নিচে কিভাবে স্যার বেস তৈরি হবে এটা কিভাবে বুঝবো আমরা? পরে মানে লোড টেস্ট করলে বোঝা যাবে, বা পাশে পাশে যদি আমি সয়েল টেস্ট করি তখনও বোঝা যাবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, করতে পারি কিনা? বলেন। স্যার, যে আমাদের স্যালাইন জোন যেটা আছে ওই জায়গাতে কনক্রিটিং বা স্টিলের কি কি মেজার নিতে হবে স্যার? স্যালাইন জোনে কনক্রিটিং এর জন্য আসলে মানে যে সমস্ত মেজার নিতে হবে, নাম্বার 1 হলো ওইখানকার কনক্রিট ব্যবহার করবেন 5000 PSI মিনিমাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওইখানে আপনি যদি ইপক্সি কোটেড রিবার ইউজ করতে পারেন, করেন। নাম্বার 3 হলো ওইখানে মানে ওই সিমেন্ট যেটা, সেটা SAM1 ব্যবহার না করে SAM2 ব্যবহার করবে। এইগুলি যদি ব্যবহার করা হয়, আর ক্লিয়ার কাভার যদি বেশি রাখা হয়, ক্লিয়ার কাভারটা ওখানে সে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি যদি রাখে, তাহলে আপনার অলমোস্ট 99% কাভার করে যাবে, 99%। বাকিটা আমি 1% রেখে দিলাম কেন? আপনি যদি ঠিক মতো না করেন, আপনার অন্যান্য আরো অনেক ফ্যাক্টর জড়িত থাকতে পারে সেগুলির জন্য। আদারওয়াইজ 5000 PSI কনক্রিট কেন বললাম? 5000 PSI কনক্রিট মানে হলো এটা যদি ঠিক মতো প্রপার কম্প্যাকশন করে 5000 PSI যদি অ্যাচিভ করে কেউ, এটা মানেই হলো এই কনক্রিটটা পোরোসিটি অনেক কম। এটা অটো মানে 5000 PSI এমনি এমনি অ্যাচিভ হয় নাই, এটা পোরোসিটি কমানোর মাধ্যমে অ্যাচিভ হয়েছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি আমি
ক্লিয়ার কভার বাড়াই দিই এবং ইপেক্সি কোটের রিভার দিই, তাহলে তো এখানে আর কোনো এটা এই কোস্টাল হোক আর যেখানে হোক 100 ইয়ার্স একদম নিশ্চিন্তে ঘুমান। স্যার এপক্সি স্যার কোটিং বাড়ে ডেভেলপমেন্ট লেন বেশি লাগবে না স্যার? লাগবে, অসুবিধা কি? আমার যেটা লাগবে সেটা দিতে হবে না? এক্সকিউজ মি স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশ বিএনবিসি তে উল্লেখ করা আছে যে কংক্রিট এক্সপোজার, কংক্রিট এক্সপোজার অনুসারে সিমেন্ট সিলেক্ট করা হয়। যদিও আমাদের বাংলাদেশের জিওটেকনিক্যাল এক্সপার্ট যাদেরকে বলা হয়, আমি বলি না, কারণ জিওটেকনিক্যাল এক্সপার্ট থেকে কংক্রিট এক্সপোজারটা বের করে আনতে হয় কেমিক্যাল টেস্ট করে, এনভায়রনমেন্ট, ওয়াটার এবং সয়েল টেস্টের সময় এগুলা ফাইন্ড আউট করে বলে দেওয়া হয় যে এটা কোন লেভেলের কংক্রিট এক্সপোজার। এক্সপোজারের উপরে ডিপেন্ড করে কোথায় কতটুকু ক্লিয়ার কভার দিতে হবে, কোথায় কোন সিমেন্টটা ইউজ করতে হবে, কোথায় কোন ধরনের কংক্রিটটা ইউজ করতে হবে। তবে ওনার প্রশ্নের সাপেক্ষে আমার উত্তর হলো এটা যে যদি স্যালাইন জোন হয় সেখানে লো পারমিয়েবল সিমেন্ট মাস্ট ম্যান্ডেটরি। নাম্বার টু, যেহেতু হাইলি কেমিক্যাল এক্সপোজ, সিভিয়ার এক্সপোজার লেভেল, সেখানকার কংক্রিটের স্ট্রেংথ অবশ্যই হাই স্ট্রেংথ হবে। 5000 PSI হাই স্ট্রেংথ পরে কিনা জানি না, তবে 41 MPa is the minimum range for high strength concrete for consideration. আর রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে ওকে এপক্সি ইউজ করা যেতে পারে, তবে সিমেন্টটাই মেইন গভর্ন করে। আর 100 ইয়ার্স এর জন্য এনিহাউ বলা যায় না এটা কোন ধরনের স্ট্রাকচার এবং কি ধরনের টেস্ট, কি ধরনের কোয়ালিটি কন্ট্রোল করে এটাকে 100 ইয়ার্স এ নিতে হবে, তাইলে সেখানে বলা আছে ইউরো কোডে 5 ধরনের স্ট্রাকচার 100 ইয়ার্স এর বলা আছে। টাইপ 1 10 বছর, টাইপ 2 20 বছর, টাইপ 3 20 থেকে 50 বছর, টাইপ 4 হলো 50 থেকে 80 বছর, আর টাইপ 5 গেলে 100 ইয়ার্স এন্ড অ্যাবাভ। তো সুতরাং স্ট্রাকচার কোনটা যদি বলা হয় যে আমি 100 ইয়ার্স ইউজ করব, সেই ক্ষেত্রে কোডাল প্রভিশন আছে এসআই কোডের 19, সম্ভবত 19 এর সেকশনটা আমার মনে নাই, মুখস্থ মনে নাই। এসআই কোড কংক্রিট এক্সপোজার দিয়ে ওখানে ক্লিয়ারলি মেনশন করা আছে। ঠিক আছে, আপনি মানে থ্যাংক ইউ, কমপ্লিমেন্ট করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন আছে? কোনটা কস্ট ইফেক্টিভ হবে স্যার? প্রিকাস্ট পাইল এবং কাস্টিং সিটু পাইলের ভিতরে কোনটা কস্ট ইফেক্টিভ হবে আমাদের? এটা এরকম কোনো ডাইরেক্ট কোনো আনসার নাই, এটা হচ্ছে মানে সিচুয়েশনের উপর নির্ভর করে। অনেক সময় কাস্টিং সিটু পাইলে সস্তা, অনেক সময় প্রিকাস্ট পাইলে সস্তা। এটা কিন্তু এরকম ডাইরেক্টলি বলা যায় না। স্যার এখন স্যার এই যে রডের রাস্ট ক্লিনার বের হয়েছে, এই রাস্ট ক্লিনারটা ব্যবহার করা যাবে কিনা স্যার? মানে আমরা ব্যবহার করতে পারি কিনা? হ্যাঁ, করা যাবে। রাস্ট ক্লিনার ব্যবহার করার সাথে এখানে এই রডের রাস্টের সাথে কোনো সম্পর্ক নেই। আমার রড অলরেডি মানে ব্যবহার করার আগেই করোশন হয়ে গেছে, সেটা রাস্ট ক্লিনার দিয়ে পরিষ্কার করে আমি ব্যবহার করতেছি। এটা তো অন্য জিনিস। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আমরা যদি হাই স্ট্রেংথ কংক্রিট চাই তাহলে তো স্যার আমাদের সিম টাইপ 1 ইউজ করতে হয়। স্যার আপনি তো বললেন যে হাই স্ট্রেংথের জন্য সিম 2, এই বিষয়টা স্যার আমি একটু জানার ছিল। স্যাম 1 ব্যবহার করে নয়, স্যাম 2 ব্যবহার করেও হাই স্ট্রেংথ কনক্রিট বানানো যায়। এটা মানুষের অনেকের ভুল ধারণা। আমি যদি দুইটা সিমেন্ট স্যাম 1 এবং স্যাম 2 টেস্টিং এ পাঠাই, তাহলে দুইটার মধ্যে স্ট্রেংথ কোনটা বেশি পাবো? আমরা বাংলাদেশে যে স্ট্রাকচার গুলা করি সবসময় সিম 1 দিয়ে হাইলি স্ট্রাকচার গুলা করা হয়। আনসার দেন না আগে। আমি যদি স্যাম 1 এবং স্যাম 2 দুইটা সিমেন্ট টেস্টিং এ পাঠাই, এই দুইটা সিমেন্টের টেস্ট রেজাল্ট কোনটাতে বেশি আসবে সেটা বলেন। স্যার সিম 1 এ আসবে। স্যাম 1 এর স্ট্রেংথ বেশি 52। স্যার টেস্টের রেজাল্ট বলতে CM1 এর টেস্ট স্ট্রেংথ দ্রুত আসে আর CM2 এর স্ট্রেংথ আসে একটু পরে। আচ্ছা ঠিক আছে, এখন প্রশ্ন আনসার শেষ। আমি বলি স্যাম 1 এর স্ট্রেংথ বেশি আসবে, স্যাম 2 এর স্ট্রেংথ কম আসবে, কারণ ওটা হলো 42.5 আর এটা হলো 52.5। তাহলে স্যাম 1 সিমেন্ট হিসেবে স্যাম 1 এর স্ট্রেংথ বেশি। এখন যদি আমি দুইটা কনক্রিট বানাই, সেখানে যদি মানে সব রেশিও সেম রাখি এবং সিমেন্ট যদি শুধু ডিফারেন্ট করি, একটা স্যাম 1 একটা স্যাম 2, তাহলে ওই কনক্রিটের স্ট্রেংথ কোনটা বেশি আসবে? অবশ্যই স্যাম 1 যেটা ব্যবহার করা হয়েছে সেটার স্ট্রেংথ বেশি আসবে। কিন্তু দেখা যাবে যে আমরা স্যাম 2
সিমেন্টটা ব্যবহার করতে চাই। কেন ব্যবহার করতে চাই? ওইটা ডিউরেবিলিটির কারণে। ওই সিমেন্টটা স্যাম 2 ব্যবহার করেও আমার যে স্ট্রেংথ দরকার সেই স্ট্রেংথ আমি আনতে পারবো। এটা হচ্ছে রেশিও চেঞ্জের মাধ্যমে। তখন একই রেশিও দিলে হবে না। সাধারণত প্রজেক্টগুলিতে যেটা করেন সেটা হলো যে স্যাম 1 যেহেতু স্ট্রেংথ বেশি, সেটা দিয়েই আপনারা হাই স্ট্রেংথ কনক্রিট আনতে চান। জি স্যার, আমরা এটাই করা হয়। আমাদের বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে যখন কাজ করি, তারা স্যার ওই সরকারি ডিপার্টমেন্ট তো স্যাম 1 মানে টেন্ডার ডকুমেন্টে বলে অ্যালাউই না, কিন্তু অ্যালাউই করে না। সেটা আবার অলরেডি একটা ব্যাপার থাকে, পিডব্লিউডি বিভিন্ন জায়গায় অলরেডি ঢুকানো আছে, সেটা মানে চেঞ্জ করা দরকার। আবার স্যাম আবার 1 এর একটা মাধ্যমে ব্যাপার স্ট্রেংথ থাকে, আনতে চাচ্ছেন, এটা না, স্যাম 2 এর মাধ্যমে স্ট্রেংথ আনা যায় বাই মিক্স ডিজাইন এন্ড কেমিক্যাল এন্ড রিঅ্যাকশন স্যার রেশিও। সিমেন্টের কোয়ান্টিটিটা স্যার অনেক বাড়িয়ে দিলে স্ট্রেংথ চলে আসবে, সিমেন্টের কোয়ান্টিটি বাড়িয়ে দিতে স্যার হবে। কলামে যে কাপলারটা যখন ইউজ বাড়াই করবো স্যার দিলে কলামে। তখন স্যার তো বেশি হবে, আমাদের কস্ট বেশি পড়ে যাবে। হ্যাঁ, সিমেন্টের পরিমাণ স্যার বাড়াই দিলে তো কস্ট বেশি এসে যাবে, তখন তখন তো আমাদের স্যাম 1 এর দাম বেশি না? ইকোনমিক হবে না। স্যাম 1 এর দাম বেশি না? স্যাম 1 তো স্যামনের দাম বেশি, স্যাম 2 এর চেয়ে অনেক বেশি তাহলে দাম। দাম স্যার যে কাপলারে ডিফার করে, কলামে যে এই কাপলার তুলনায় ইউজ যদি করবো স্যার, কংক্রিটের স্টিল নিয়ে আসতে যায় তখন কাপলার আরো খরচ বেশি মানে পড়বে। আচ্ছা যাই হোক, হ্যাঁ, এটা অনেক দাম এই বেশি। বিতর্কে যাব না। এটা আপনারা নিজেরা পড়াশোনা করেন, স্যার পাবেন। আমার বলতে হবে না, আপনি ওই গুগল করলেও পাবেন এটা। আমার স্যার স্যান্ড নিয়ে আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যান্ড, জি বলেন। স্যার ইদানিং ওই যে বিভিন্ন জায়গায় পরিবেশের ইস্যুতে স্যার এই যে বাজারে যে স্যান্ড পাওয়া যাচ্ছে, স্যান্ডের কোয়ালিটি স্যার একেবারেই মানে FM 2.5 এর নামে যা বিক্রি হচ্ছে স্যার, এটা স্যার মানে 1.9 বা 2 এর বেশি আসবে না স্যার। তো ম্যাস আকারে স্যার এগুলো ইউজ হচ্ছে 2.5 এর জায়গায়। তো স্যার কনক্রিটের কোয়ালিটিতে স্যার স্যান্ডের এই ইস্যুটা বিশেষ করে স্যার সিলেটেড স্যান্ড মানে FM কম হলেও এটার রেট বেশি। আর স্যার যেটা ওই পঞ্চগড় তেতুলিয়া থেকে আসে ওইটা মোটামুটি ভালো FM পাওয়া যায়, কিন্তু ওইটার বাজারে রেট একটু কম, মানে ওইটা মানুষ কিনতে চায় না। তো আমার স্যার সিলেটের স্যান্ড টেস্টের অভিজ্ঞতা আছে, কিন্তু স্যার ওই যে পঞ্চগড়েরটা যে মানে মানুষ নিচ্ছে না। স্যার আপনি তো স্যার অনেক টেস্ট করছেন, অনেক আবার অভিজ্ঞতা। স্পেশাল আলাদাভাবে জানা নাই, মানে মেইনলি হচ্ছে যে FM এবং গ্রেডেশন, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি ঠিক থাকে তাহলে জি স্যার। এখান থেকে আসুক, সমস্যা নেই। তবে স্যার তবে কলামে যে পঞ্চগড়ের কাপলার ইউজ করা বালির হয় স্যার, ক্ষেত্রে একটা সমস্যা ওই আছে, কাপলার গুলার সেটা হলো স্ট্রেংথ ওর কি মধ্যে ভঙ্গুরতা রডের বেশি থাকে। স্ট্রেংথ গ্রেন? ওই মানে হ্যালো কয়লা থাকে মনে হয়, কালো কালো। হ্যাঁ, কয়লা থাকে, তারপর ব্রিটেলনেস যেটা ভঙ্গুরতা বেশি থাকে, কিন্তু সিলেট বালিতে ভঙ্গুরতা কম এবং স্ট্রেংথ বেশি পাওয়া যায় টেস্টে। মানে আমি যদি W500 গ্রেডের রড ইউজ করি তাহলে কাপলারের গ্রেডও তো ওইটা হতে হবে নাকি স্যার? হ্যাঁ, ওটার সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। আর স্যার মানে কলমের এটা কি ল্যাপিং এর যেখানে আমরা কাপলারটা ইউজ করবো, এটা মানে টোটাল রডের পরিমাণের 50% কাপলার দিব আর 50% এক্সটেন্ড হয়ে যাবে। আর এখন এই কাপলারের যে ইউজটা করব ওটা কি একদম মিডে সবগুলো কাপলারের পজিশন থাকবে না জিগজ্যাগ আকারে করা লাগবে স্যার? এটা এই সামান্য জিগজ্যাগ করলে হয়, এটা খুব বেশি জিগজ্যাগ করা লাগে না। আসসালামু আলাইকুম। আমরা সয়েল ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে পাইলে আমরা কত এন ভ্যালুতে আমরা সয়েল ইমপ্রুভ করতে পারবো? স্যার আপনার একটা আসছে যে এখন আমরা সয়েল ইমপ্রুভ করার জন্য সিমেন্ট গ্রাউটিং করে তারপরে সয়েলের লেয়ার আমরা ইমপ্রুভ করে ওই লেয়ারে আমরা পাইল ড্রাইভ করতে পারি। সেক্ষেত্রে এন ভ্যালু কততে আমরা এই গ্রাউটিং করে আমরা পাইল ড্রাইভ করতে পারবো? আপনার এই যে এসপিডি ভ্যালু 35 প্লাস আপনি করতে আমার একটা কোশ্চেন হচ্ছে, অনেক সময় ছাদে অনেকে ল্যাপিং লেন্থ কম রাখে, ভুলবশত হোক, হয়তো আমাদের ল্যাপিং লেন্থ এটা হচ্ছে 50D রাখার কথা, কম আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি ওয়েল্ডিং গুলো করতে পারবো? যেহেতু বিএনপিসি তে মানা করা আছে ওয়েল্ডিং করা, তো এখন যেহেতু ল্যাপিংটা ভুলবশত কম রাখা হয়ে গেছে। বিপদে পড়লে কি করবে এটা?